বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রাসায়নিক বন্ধন অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা নিয়ে আলোচনা করব। তা আমি পূর্বেই বলেছি যে এই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার বিষয়টি যদি আমরা ভালো বুঝতে পারি, তাহলে রাসায়নিক বিক্রিয়াটি কেন ঘটে, কেন একটি মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হয়, এর পুরো বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমরা একটু দেখি এর মূল বিষয়টি কি। আসলে আমরা প্রথমে কিছু জিনিস একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি। আমরা যে কাজ করি প্রত্যেকের কাজের পেছনে কিন্তু একটি উদ্দেশ্য থাকে। কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি ভালো হও, তো সে কিন্তু মনে মনে চিন্তা করবে যে এই যে ভালো হতে বলা হচ্ছে, এই ভালো হওয়ার জন্য সে যদি পুরস্কৃত হয়, সে যদি তার জীবনে ইহকাল এবং পরকালে কোনো ভালো কিছু লাভ করার তার যদি সুযোগ থাকে, তার যদি বিশ্বাস হয় যে না আমি ভালো কিছু লাভ করতে পারি এর দ্বারা, তাহলেই কিন্তু সে ভালো হবে। আর তা না হলে তার মধ্যে এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ভালো হবে না। অর্থাৎ তাদের কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকবে। তো প্রত্যেকটা মৌলও কিন্তু এই উদ্দেশ্যটা হাসিল করে যে তারা রাসায়নিক বিক্রিয়ার পেছনে তারা কোনো একটা উদ্দেশ্যকে তারা সামনে রাখে। আর সেই উদ্দেশ্যটা হলো নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা। আমরা স্থিতিশীলতা শব্দটির ইংরেজি শব্দ দেখছি হলো স্ট্যাবিলিটি। তাহলে এটি এই স্ট্যাবল অবস্থা বা স্থিতিশীল অবস্থা মানুষের লাইফে কি কখনো আসা সম্ভব? যদি কোনো ব্যক্তির লাইফে এরকম হয় যে তার অভাব বলে কোনো শব্দটি নেই, সে অভাব শব্দটি বোঝে না, তার কোনো অভাব নেই, সে কোনো প্রয়োজনে কারো কাছে যায় না, কাউকে কাছে ডাকে না, তাহলে আমি বলবো যে সেই ব্যক্তিটা পৃথিবীতে থেকেও সে স্বর্গীয় সুখে আছে। কারণ পৃথিবী থেকে আমরা যখন পরপারে আল্লাহ তাআলার সেই কৃপায় যখন আমরা সেখানে যাব এবং সেখানে যদি আমাদের সেই মোক্ষম উদ্দেশ্যটি হাসিল হয়, তো বেহেশতে গেলে সুখের সবচেয়ে বড় স্তরটি হলো যে আমাদের কোনো অভাব থাকবে না। অর্থাৎ এই মৌলগুলো সেই অভাবহীন অবস্থায় আছে। এই যে নিয়ন, সে কোনো প্রয়োজনে কারো কাছে যায় না, কাউকে কাছে ডাকে না, সে পরম সুখে আছে। এখন এই পরম সুখে থাকার তার কারণটা কি? তার কারণটা হলো তার সর্বশেষ কক্ষপথে একটা বিশেষ গঠন আছে। এই গঠনটাকে এইভাবে দেখানো হয় অথবা এইভাবে দেখানো হয়। এখানে হয়তো তোমরা বলবা স্যার যে এন এন লেখা আছে কেন? এন মানে হলো এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, যেমন এখানে এন এর মান হয়েছে 2, ভালো করে লক্ষ্য করো। এখানে এন এর মান হলো 3, এখানে এন এর মান হলো 4, এখানে এন এর মান 5, এখানে 6, এভাবে। অর্থাৎ এটি এমন ভাবে থাকে যে সর্বশেষ কক্ষপথে এই 8টি করে ইলেকট্রন থাকার ফলে এদের লাইফে এই ধরনের স্থিতিশীলতা আসছে। কি স্থিতিশীলতা আসছে? এরা কোনো প্রয়োজনে কাউকে কাছে ডাকে না এবং কারো ডাকে এরা সাড়া দিয়ে তার কাছে যায় না। এরা স্বয়ং সম্পূর্ণ এবং এরা ওই রকম বেহেশতের সুখে আছে বলে আমরা ধরে নিই। তো সুতরাং এই নিয়নের নিকটতম প্রতিবেশী হলো তোমার সোডিয়াম। খুব ভালো করে কথাটা খেয়াল করো। কারণটা কি? নিয়নের রোল হলো 10 আর সোডিয়ামের রোল হলো 11। সোডিয়াম নিয়নের দিকে তাকে থাকে আর মনে মনে খুব কষ্ট পায়, হাই রে নিয়ন কত শান্তিতে আছে, যদি ওই শান্তি আমারও কপালে আসতো। ঠিক তেমনি ক্লোরিন, সে 17 নম্বর মৌল, সেও কিন্তু তোমার আর্গনের মতো হতে চায়, কারণ আর্গনের রোল হলো 18। আর্গন শান্তিতে আছে, এই শান্তি ক্লোরিনও চায়। আমরা একটু বোর্ড শেয়ার করে দেখি যে দুই ধরনের শান্তির জায়গা কোথায় আর অশান্তির জায়গাটা কোথায়। ফার্স্ট হলো সোডিয়াম, এটি 11 নম্বর মৌল এবং নিয়ন হলো তোমার 10 নম্বর মৌল। তো নিয়নের ইলেকট্রন বিন্যাসটি আছে 2 এবং হলো 8। তারপরে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8 এবং হলো তোমার 1। তাহলে এখন সোডিয়াম চিন্তা করতেছে এটাই যে আমার ওই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনই মনে হয় আমার একটা সমস্যার কারণ। এটা তার সোডিয়ামের মধ্যে কিন্তু এই চিন্তাটা কাজ করতেছে।
এরপরে আছে হলো তোমার ক্লোরিন। ক্লোরিন এটা 17 নম্বর মৌল। এই এটা যেমন হলো 10 নম্বর মৌল, এটা 11 নম্বর মৌল। আর ক্লোরিন হলো তোমার ইলেকট্রন বিন্যাসটা আছে 2, 8 এবং সর্বশেষ হলো 7। আর 18 নম্বর মৌল হলো আর্গন। এই আর্গনের ইলেকট্রন বিন্যাসটা এরকম 2, 8, 8। এখন দেখো সোডিয়াম মনে মনে কষ্টে আছে, বাড়তি একটা ইলেকট্রন নিয়ে মনে মনে ভাবিছে এই ইলেকট্রনটা যদি সে ত্যাগ করতো তাহলে তার জীবনে কি অনাবিল শান্তি আসতো। কার মতো শান্তি আসতো? নিয়নের মতো। আর ক্লোরিন সে মনে মনে খুব কষ্টে আছে, যদি তার আর একটা মাত্র ইলেকট্রন কাছে থাকতো তাহলে সে কার মতো শান্তি পেত বলতো? আর্গনের মতো। সবাই কি বুঝতে পারছো এই কথাটা? হ্যাঁ স্যার। কারো কাছে কি কঠিন লাগিচ্ছে এই পড়া? না। আচ্ছা, তাহলে এই যে আর্গনের মতো হতে চায় ক্লোরিন, নিয়নের মতো হতে চায় সোডিয়াম, তাদের হতে চাওয়াটা কি খুব খারাপ উদ্দেশ্য মনে হয়? খুব ভালো না? যে ওরা যেরকম শান্তিতে আছে আমরাও শান্তি পেতে চাই, কি ঠিক কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই উদ্দেশ্য নিয়ে সোডিয়াম কি করলো? ইলেকট্রন ত্যাগ করলো। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো। আর ক্লোরিন, সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করলো তখন হলো সোডিয়ামের এরকম ধনাত্মক আয়ন হলো। আবার ক্লোরিন কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো। উদ্দেশ্য কিন্তু একটাই, যে তারা এই যে একটা ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন গ্রহণ করে এরা এইরকম হলো। দেখো এদের উদ্দেশ্য ছিল খুব ভালো, যে এরা নিষ্ক্রিয় মৌলের মতো হবে, কিন্তু আসলে কি কপালে সেটা জুটলো? যখনই সে ইলেকট্রন ত্যাগ করলো তখনই তার ভেতরে একটা তাড়না সৃষ্টি হলো, কারণ সে হয়ে গেছে পজিটিভ। যখনই সে ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিন, তখন তার মধ্যেও একটা তাড়না কাজ করিচ্ছে, কারণ সে হয়ে গেছে কি? সে কি হয়েছে? নেগেটিভ হয়েছে। বিদ্যুতের ধর্ম কি বলতো? পজিটিভ আর নেগেটিভকে কি করবে? আকর্ষণ করবে কি না? আকর্ষণ করবে না? করবে। কথা বলো, পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে কি আকর্ষণ করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ওরা যে নিষ্ক্রিয় মৌলের মতো হতে চেয়েছিল সেটা কি ওদের কপালে জুটলো? ওরা কিন্তু আর নিষ্ক্রিয় হতে পারলো না। ওরা তখন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হলো, যে আমাদের আর কোনো ওয়ে নাই, এখন আমাদের রাসায়নিক মানে বিক্রিয়াতে অংশগ্রহণ করতেই হচ্ছে। তাহলে এখন আমি যদি বলি যে প্রতিটি মৌল কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে এটার মূল কারণ কি? তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এটাই কি মূল কারণ না? সবাই কি এটি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমাদের এই অংশের মধ্যে পড়া হলো দুইটা পার্ট। একটি হলো নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাসের উপর আলোচনা, আর একটি হলো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের মধ্য দিয়ে অন্য মৌলগুলো কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা কি পুরো জিনিসটা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে আমাদের কার্যক্রম এই পর্যন্তই ইনশাল্লাহ থাকবে। আমরা নেক্সট দিনে এর পরবর্তী অংশ নিয়ে কথা বলবো। তোমরা এই অংশগুলো একটু রিমার্ক করে রাখো, আর বাসায় পড়াগুলো আজকেই পড়বা, এবং কোন পর্যন্ত হলো সেটা একটু তোমাদের ডায়েরিতে লিখে রাখো, নেক্সট দিনে যাতে বলতে পারো যে স্যার এই পর্যন্ত হয়েছে, এরপর থেকে পড়া হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আর আচ্ছা। সবাই পড়বা। তো আমরা পরিশেষে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ তাআলার কাছ থেকে সবার জন্য পানা চাচ্ছি, যে আল্লাহ তাআলা সারা দেশবাসী এবং বিশ্ববাসীকে, বিশেষ করে নিপীড়িত মানুষদের আহ নানা রকম না। অসুবিধার মধ্যে তারা আছে, এই অসুবিধাগুলো আল্লাহ দূর করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।